উপরতলার সিদ্ধান্তটা চোখে দেখতে পাই, কিন্তু নিচু তলাটা দেখতে পাই না, তাদেরটা প্রচার হয় না, ফলে তারা অনেক সময় দুঃখ পান। আমি মনে করি আমাদের সরকার ওপরতলা এবং নিচুতলার মধ্যে কোনো তারতম্য না রেখে, কোনো বৈষম্য না রেখে, উঁচুতলার যারা আছেন তারা তাদের মতো কাজ করবেন, নিচুতলায় যারা আছেন তারাও তাদের মতো কাজ করবেন। আগামীকাল পুলিশ ডে হিসেবে আমি পুলিশের সকলকে, অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে, আমি এমনকি WBCS, WBPS, IAS, IPS সহ আবার ইন্সপেক্টর থেকে শুরু করে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে, NBF থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, এমনকি ফায়ার ব্রিগেডেও যারা জীবন দিয়ে লড়াই করে কখনো কখনো সব সময়, তাদের সবাইকে আমি আমার আগাম অভিনন্দন জানাচ্ছি। আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি, আমার সাথে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ, ফাইন্যান্স সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি এবং পুলিশ কমিশনার কলকাতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আছে। এই সিদ্ধান্তটা কিন্তু অল ওভার বেঙ্গল। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা পুলিশরা অনেক দিন ধরে চাইছিলেন, যে যারা কনস্টেবল রিক্রুটমেন্ট যখন হয়, এটা যদি একটু ভালো করে একটু বলেন আপনারা। কখনো কখনো ভালো কথা বললে অনেক হাজার হাজার পুলিশের কনস্টেবল আছে, খুশি হবে, ভবিষ্যতের লোকেরাও খুশি হবে। রিক্রুটমেন্ট যেটা পুলিশ কনস্টেবলের আপার এজ লিমিট ছিল 27 বছর, বর্তমানে সেটাকে আমরা বাড়িয়ে 30 ইয়ার্স করলাম। তাতে কি হবে, যেহেতু তাদের ট্রেনিং নিতে হয়, অনেক কিছু করতে হয়, তারা ট্রেন্ড ফোর্সেস, সেই জন্য অনেক দিন ধরে তাদের একটা ডিম্যান্ড ছিল যে বয়সটাকে যদি একটু বাড়ানো হয়, সেই জন্য আমরা তাদের বয়সটা 27 থেকে বাড়িয়ে 30 করলাম। কম্পেনসেটেড অ্যাপয়েন্টমেন্ট আন্ডার এক্সেম্পটেড ক্যাটাগরি রিল্যাক্সেশন with respect to age and physical measurement will be provided to the next of kin of the deceased police personnel. কম্পেনসেটেড যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, অনেক সময় কি হয়, ধরুন যে মারা গেল পুলিশ কর্মীটি, তার বাড়িতে কেউ হয়তো চাকরি করার জন্য আছেন, অথচ অনেক সময় পুলিশের চাকরিতে এতটা ইঞ্চি চাই, শারীরিক মাপ, দীর্ঘতা এতটা, বয়স এতটা, এর মধ্যে হবে নানা রকম ওদের প্রসেস আছে। কিন্তু কম্পেনসেটেড অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি কেউ মারা যায় কাজ করতে করতে, ডিউটিরত অবস্থায় এবং পুলিশ কাজ করতে করতে, তাদের জন্য এগুলো এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে নিয়ে এসে রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ সেখানে সে 5 ফুট না 6 ফুট তার অনুযায়ী কাজ দেবে। যেমন আমরা অনেককে দেওচা পাঁচবিতে করেছি এটা স্পেশাল ক্যাটাগরি হিসেবে, সেই সুযোগটা পেলে তাদের অনেক পরিবার আছে তারা বেঁচে যাবে। আর একটা ছিল যে রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট আপ টু 35 ইয়ার্স and physical measurement will be provided in promotion to constable from civic volunteers, village police, home guard, NBF and civil defense. এটা 35 বছর পর্যন্ত করা হলো। যারা প্রমোশন পাবে 10% যেগুলো এ করা হয়েছে। আগে এটা বয়স কত ছিল? 27 ছিল। মানে যারা ধরুন পুলিশে কাজ করে, হোম কনস্টেবলে, মানে ধরুন সিভিক ভলেন্টিয়ার্স, NBF, তারপরে সিভিল ডিফেন্স এইসবে কাজ করে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, তারা 27 বছর পর্যন্ত প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু তার বেশি আর হতো না। ফলে এইটাকে বাড়িয়ে 35 বছর করা হলো। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল ড্রাইভার্স এবং পুলিশ, কলকাতা পুলিশ, এদের মধ্যে একটা ডিফারেন্স ছিল। কলকাতা পুলিশের ড্রাইভাররা পেতেন 11,500 এবং ওয়েস্ট বেঙ্গল পেত 13,500। এটাকে সমান করে দেওয়া হলো। অবশ্য কলকাতা পুলিশের এটা জুরিসডিকশনটা ছোট, গ্রামের দিকে জুরিসডিকশনটা অনেক বেশি, নাইটের পর নাইট খাটতে হয়। আমার মনে হয় এটা তোমরা একটা করতে পারো, ফাইন্যান্স যদি এগ্রিড করে, যে 13,500
কলকাতা পুলিশেরটা 13,500 করে দেওয়া হলো, ঠিক আছে, আর 13,500 যেটা ছিল সেটা 1,500 করে দাও, এই 15,000 করে দাও। কারণ আমার মনে হয় যে কলকাতা জুরিসডিকশন খুব কাছে, কিন্তু গ্রামের জুরিসডিকশন অনেক বড়, বৃহত্তর এরিয়া, কাজে ওদেরও 11,000 কোথায় গেল, হারিয়ে ফেললাম, 11,500 থেকে বেড়ে গেল 13,500, আর এদের বেড়ে গেল 13,500 থেকে 15,000। এবং যারা কন্ট্রাকচুয়াল ড্রাইভারে কাজ করে তারা যাতে আগামী দিন রেগুলার পজিশন পেতে পারে, তার জন্য তারা যদি কোনো পরীক্ষা টরীক্ষায় বসতে চায় তাদের নিশ্চয়ই সেরকম সুযোগ দেওয়া হবে, প্রেফারেন্স দেওয়া হবে। Wireless operators in West Bengal Police are not getting promotion for the last many years. The facility of promotion will be provided to such wireless operators. যারা প্রমোশন পাচ্ছে না দীর্ঘদিন ধরে, কারণ তাদের দিকটা দেখার কারণে কি সময় হয়নি। যাই হোক, থ্যাঙ্কস টু আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার যে কমিটি, যে তারা আমাকে সাজেশনগুলো দিয়ে আমার নলেজে এনেছে, এবং আমিও সঙ্গে সঙ্গে আজকেই পেয়েছি। আজকেই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, ফাইন্যান্স সেক্রেটারি সবাই মিলে মিটিং করে আমরা সব এটা নিয়ে আজকেই কথা বলে করেছি। Similarly, wireless helpers in Kolkata Police are not getting promotion for the last many years. এদেরও ওয়্যারলেস প্রমোটার্সদের, ওয়্যারলেস অপারেটার্সদের মতো তাদেরও প্রভিশন রাখা হলো প্রমোশনের ক্ষেত্রে। প্রমোশন from arms, from constable of armed ASI and from armed ASI to armed SI, মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর ইন কলকাতা পুলিশ also will be provided. কারণ ওদের তো কাজের সুযোগ বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, লেট দেম ওয়ার্ক। গ্রামেও এটা করে দিও, কোনো অসুবিধা তো নেই। সেম ডিসিশন শুড বি অ্যাপ্লাইড ফর দ্য ওয়েস্ট বেঙ্গল অলসো। এসআই থেকে এসআই, যেটা, কারণ এসআই অনেক সময় পাওয়া যায় না, কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই। হ্যাঁ, promotion of Shohis and shower of Mount Police of KP also will be provided. কারণ এরা কিন্তু অনেক কাজ করে, কিন্তু এদের দিকে কেউ তাকায় না। আর যেটা আমরা বলেছিলাম 15 বছর যে একটা জেলায় কাজ করলে, একটা কনস্টেবলে কাজ করলে তার নিজের ডিস্ট্রিক্টে দেওয়া হতে, তারপরেরটাই আছে, এটা অনলাইন করে দিলে আমার মনে হয় বেটার হবে। কিন্তু সেক্ষেত্রে দেখে নেবে তার ডিসিপ্লিনগুলো একটু দেখে নিতে হবে, আপত্তিজনক কিছু না থাকলে করবে। ইউনিফর্ম অ্যালায়েন্স, যেটা এসিপিস অ্যান্ড ডিসিপিস অফ কলকাতা পুলিশ শ্যাল বি গিভিন ইউনিফর্ম অ্যালায়েন্স 15,000 টাকা পার ইয়ার ফ্রম 1/7/22। এসিপি অ্যান্ড ডিসিপি অফ কলকাতা পুলিশ তাদের ইউনিফর্ম অ্যালাউন্স 15,000 পার ইয়ার পাবে 1/7/22 থেকে। পাচ্ছে তো অলরেডি? কাগজটা চাই। এটা পুলিশ অফিসারদের মিটিংয়ে অলরেডি আমরা ডিসাইড করেছিলাম। ওয়েস্ট বেঙ্গল যারা পুলিশ সার্ভিসের লোক তারা অলরেডি কলকাতা তাদের 15,000 টাকা করে তাদের যে অ্যানাউন্স দেওয়া হতো, যে ডিউটি ইউনিফর্ম কিট যে অ্যানাউন্সমেন্ট দিত, এবার এখন কলকাতাও পাবে, অ্যালাউন্স পাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে অল পুলিশ পার্সোনাল, রাখো, হ্যাঁ, অ্যান্ড অল পুলিশ পার্সোনাল ইন দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর
assistant sub-inspector and constable will be provided uniform allowance from 23-24. They are at present getting uniform kit. আচ্ছা, তার মানে হচ্ছে যেহেতু ইউনিফর্ম কিটটা এরা পেয়ে গেছে, এটা কাদের জন্য? অফিসারদেরটা আগে বলেছে, ওদেরটা হয়ে গেছে। যারা অল পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তারা যে ইউনিফর্ম কিটটা পেয়ে গেছেন এবছর, আগামী বছর থেকে তারা অ্যালাউন্স পাবেন। সুতরাং এবছরে, হ্যাঁ সেটাই বলছি, রেট অফ অ্যালাউন্সটা হচ্ছে এরকম করে বললে হয়। এবছরে তো কুইট দিয়ে দিয়েছে অলরেডি। যেহেতু কিট এবছর দিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু তাদের মেনটেনেন্স দেওয়া হতো না, এটা খুব রং, মানে আমি নিজে বলছি এটা খুব ভুল। সুতরাং ভুলটাকে আমরা শোধরালাম। এবার আমরা এখন থেকে মেনটেনেন্স অ্যালাউন্স, ইউনিফর্ম অ্যালাউন্স চালু করেছি, যেটা ইউনিফর্ম কুইট পেতেন এতদিন, তারা 23-24 থেকে সামনে বছর থেকে ইউনিফর্ম কিট আর পাবেন না, তার বদলে ইউনিফর্ম অ্যালাউন্স আমরা তাদের দেব। এতে অনেক বেশি পুলিশ কর্মীরা উপকৃত হবেন। বিভিন্ন রকমের র্যাঙ্কের জন্য এই অ্যালাউন্সের পরিমাণ আমরা নির্দিষ্ট করে দিয়েছি। যেমন ইন্সপেক্টর হলে 10,000 টাকা পাবে, সাব ইন্সপেক্টর হলে 7,000 টাকা পাবেন, 7,500 তো লেখা নেই, 7,500 টাকা পাবেন। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 6,000 টাকা পাবেন, কনস্টেবল 5,000 টাকা পাবেন। আর যেহেতু এবছর কিট দিয়ে দিয়েছি, তাই আমরা ঠিক করেছি এবছরে কলকাতা ও রাজ্য পুলিশের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এদের সকলের জন্য ইউনিফর্ম মেনটেন্স অ্যালাউন্সটা আমরা দেব, যেহেতু এবারে কিটটা দেওয়া হয়ে গেছে। সেই রেটটা হচ্ছে, ইন্সপেক্টর যিনি আছেন 4,500 টাকা পাবেন মেনটেনেন্সের জন্য এবছরে, সাব ইন্সপেক্টর যিনি আছেন 4,000 টাকা পাবেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যিনি আছেন 3,000 টাকা পাবেন, কনস্টেবল যিনি আছেন 3,000 টাকা পাবেন। এটা মেনটেনেন্সের জন্য। আর আগামী বছর থেকে তো রেট বলেই দিয়েছি। এগুলো ভালো করে একটা করো, ডিটেলসটা দিয়ে একটা প্রেস রিলিজের মতো একটা প্রেস রিলিজ করে দাও। আর একটা হচ্ছে হেলথেও আমরা করি, যদি টিচারিতেও আমরা করি, যে মিউচুয়াল ট্রান্সফার, যদি কোনো বাড়ির প্রয়োজনে বা এর প্রয়োজনে মিউচুয়াল ট্রান্সফার, দুজনে হয়তো একজন বারাসাতে আছে, একজন হয়তো বাগদায় আছেন, এরকম ধরনের মিউচুয়াল ট্রান্সফার আমরা সব ক্ষেত্রেই অ্যালাউ করি। সেখানে যদি সুযোগ সুবিধা থাকে, এটা হেলথ গ্রাউন্ড থাকতে পারে। তারপরে বাচ্চাদের, অনেকে পঙ্গু বাচ্চা হয়, মানে আর কি, মানে স্পেশাল চাইল্ড, হ্যাঁ স্পেশাল ডিসেবল, এবং সুতরাং এসবের ব্যাপারে আমরা সক্ষম, বিশেষ করে আছে বিশেষভাবে সক্ষম তাদের জন্য। হ্যাঁ, এটা ফাইলে রেখে দাও, এটাও রাখো। এই পর্যন্ত ছিল আজকে। দিদি একদিকে বাগদার ঘটনা, অন্যদিকে আমাদের রাজ্যে, আচ্ছা আমি অফিসারদের আগে যেতে বলি, তার কারণ পলিটিক্যাল কোয়েশ্চেনে ওরা থাকবে না। আমি এটুকু ডিসিপ্লিন অন্তত মেনটেন করি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পুলিশ ডে হিসেবে আমি তোমাদের সবাইকে কনগ্রাচুলেট করছি। তোমরা ইউ মাস্ট সেন্ড মাই কনগ্রাচুলেশন টু অল। এবং তোমরা কালকে পাড়ায় পাড়ায় পাবলিককে, যেহেতু কালকে আমাদের মিছিল টিছিল আছে চারিদিকে, মাঝে মাঝে মিছিলের পরে বা মিছিলের আগে একটা টাইম করে নিয়ে, তোমরা সন্ধ্যের দিকেও হতে পারে, গান করে করে পাড়ায় যে থ্যাঙ্কস জানানো একটা
যদি একদিকে বাগদার ঘটনা, অন্যদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেসের কোনো বড় প্রোগ্রাম হওয়ার পরে থেকে নয় অ্যারেস্ট নয় সমন, এটা কি প্রতিহিংসামূলক বলে মনে করছিল? কি বলা উচিত বলুন তো আপনাদের ভাষায়? প্রতিহিংসা না প্রকাশ্যে হিংসা? রাজনীতি, আমি তো আগেও সেদিন বলেছি যে আমি সমাজ সেবা করবার জন্য রাজনীতিতে এসেছি। তা নাহলে এই ধরনের ডার্টি পলিটিক্স দেখলে আমি অনেক দিন আগে রাজনীতি থেকে বিদায় নিতাম। আমি এই রাজনীতি পছন্দ করি না। কুৎসা, অসত্য, অকথ্য ভাষায় কথা বলা, মানুষকে মিনিমাম রেসপেক্ট না দেয়া, আরেক ধরনের ব্ল্যাকমেলিং পলিটিক্স শুরু হয়েছে। ইন দ্য নেম অফ পিলপাল পোল কী সব যেন হয়, যে এত টাকা দাও তা নাহলে তোমার বিরুদ্ধে পোল খুলবো। পোল খুলবো ভাষাটাই আমার জানা নেই। সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে। কার কাছে? মা কালীর কাছে যাচ্ছে? নামটা বলুন না একটু। কার কাছে যাচ্ছে? কয়লা কার আন্ডারে? হোম মিনিস্টারের আন্ডারে। গরু কার আন্ডারে? হোম মিনিস্টারের আন্ডারে। দায়িত্ব কাদের? আমাদের যতটুকু হেল্প করতে বলা হয় আমরা করতে পারি। উত্তরপ্রদেশ হয়ে আসছে, রাজস্থান হয়ে আসছে, কখনো আসাম হয়ে আসছে, কখনো মধ্যপ্রদেশ হয়ে আসছে, কখনো বিহার হয়ে আসছে, কখনো দিল্লি হয়ে আসছে। আমি তো একসময় বন্ধ করে দিয়েছিলাম। এমনকি কোভিডের সময় পর্যন্ত আমাদের বলা হয়েছিল কোনো গাড়ি আটকানো যাবে না। যান না, গিয়ে খোঁজ নিন না এতদিন যারা কাজ করে এসছেন তাদের ইতিহাসটা। আমরা তো 11 বছর ক্ষমতায় এসেছি, তার আগে কি হয়েছে? এখন তো এসব অনেক কমে গেছে। খোঁজ নিন ভালো করে। আর গরু কয়লা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। যত ময়লা কাঁধ থেকে ঝেড়ে ফেলে মাঝে মাঝেই একটা করে পোলমা দেখাবো। ওয়ান ক্যান ফুল, মানে একজন সব মানুষকে কিছুদিনের জন্য বোকা বানাতে পারে, কিন্তু ওয়ান ক্যানট ফুল অল ফর অল দ্য টাইমস। সারাক্ষণের জন্য বোকা বানাতে পারে না। আর এর বড় হাতিয়ার হচ্ছেন আপনারা। সরি, আমি একটু আউটস্পোকেন, আমি সামনে মিটিংয়েই বলি, যেভাবে টিভিতে আপনারা তথ্যের নামে, কোনো তথ্য নেই, উইদাউট এভিডেন্স, ইটস এ ক্রাইম। সবচেয়ে বেশি ভুল আপনারা করেন। অসত্য বলেন, অকথ্য বলেন, কুকথা বলেন, কয়েকটা লোককে ডেকে এনে তাদের মান্থলি টাকা দিয়ে, এবং তারা যেদিন যেদিন যায় তারা টাকা পায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি। তাদের টাকা দিয়ে নিয়ে আসা হয় বেশিরভাগকেই ওই মিটিংয়ে আপনাদের মন্তব্যগুলোকে সাপোর্ট করবে বলে। তাদের দিয়ে যা ইচ্ছে বলেই বলেন, সূত্রে জানা গেছে। তথ্য ছাড়া সূত্র হয়? তাহলে আমাদের বেলায় যদি সূত্র হয়, তা আপনাদের ব্যাপারে বেলায় কি এটা কি মলমূত্র হয় না? অর্ধসত্য কথা আপনারা উইদাউট এভিডেন্স বলবেন যখন যা ইচ্ছে তাই। যাকে তাকে চোর বানিয়ে দিচ্ছেন, যাকে তাকে কলুষিত করবার চেষ্টা করছেন। একবার ভেবে দেখছেন না আপনার নিজের সম্মান নেই, আপনার নিজের পরিবার নেই? উইদাউট এভিডেন্স এই কোয়েশ্চেন যদি আপনাকে কেউ করে, আপনার কটা বাড়ি, কটা গাড়ি, কত টাকা, কত পরিবার, কত পরিবারের মেম্বার? যে একা থাকে তার একজনই পরিবার, সে আর তার স্ত্রী। যার দুটো ছেলে মেয়ে আছে তার 4 জনের পরিবার। যাদের যৌথ পরিবার, তাদের একসাথে 10টা ভাই বোন আছে, তারা আগে তো তাই ছিল যৌথ পরিবার। এখন তো সবাই আলাদা আলাদা হয়ে গেছে, সময়ের অভাবে, জায়গার অভাবে। এটা তাদের নিজস্বতা, তবুও সবাই কিন্তু সবার সাথে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করে। তৃণমূল কংগ্রেস পরিবারটাকে কলঙ্কিত করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা কারো খাইও না, কারো পড়িও না।
শুধু মানুষকে ভালোবাসি বলে এত কাদা ঘাটার পরেও যে মানুষটা আমি সারা জীবন জেনে শুনে কোনো অন্যায় করিনি, এমনকি আমি একটা মশাও মারতে ভয় পাই, ডেড বডির ছবি দেখি না, রক্ত হানাহানি আমি দেখতেই চাই না। পরিচিত লোক মারা গেলে তার ডেড বডিটা দেখতে যাই না, দূর থেকে দেখি, অনেক সময় যাইও না। যেভাবে আমাকে অপমানিত করছেন আপনারা দিনের পর দিন, এবং আমার দলটাকে, সিপিএম থেকেও অনেক মানুষ আমাদের দলে এসছেন, কংগ্রেস থেকেও অনেক মানুষ আমাদের দলে এসছেন, বিজেপি থেকেও অনেক মানুষ এসছেন, আর তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটা বাহিনী তো আছেই প্রথম থেকেই, যেদিন থেকে আমরা লড়াইটা করেছি। সিপিএমের 34 বছরের একটা আলমারি দেখান তো, সব কিছু পাওয়া যাবে তথ্য। কোথায় গেল? একটু বিকাশবাবুকে বলুন না, হাইকোর্টে আমাদের চোর ডাকাত না বলে, তিনি শুধু তার আমলে বার্থ সার্টিফিকেট নিয়ে একটা ডিটেলস জানাবেন কি হলফনামা দিয়ে? শুধু একটা কথা বললাম, ববি তো এখন মেয়র হয়েছে, জল জমলে রাস্তায় দাঁড়িয়ে থাকে আধ ঘাটু জলে। উনি যখন মেয়র ছিলেন 4 দিন 5 দিন, আপনাদের রেকর্ডগুলো বের করে দেখুন না, উনি কলকাতায় থাকতেন না। আজকে বড় বড় কথা। কাজেই লেবু কচলাতে কচলাতে কিন্তু তেতো হয়। আজকে আপনি আমার পরিবারকে নোটিশ করলে আমি তাতে ভীত নই, সন্ত্রস্ত নই। আমি আমার মতো আইনত লড়বো, যদিও জানি আইনত লড়াটাও এখন খুব কঠিন। এই জায়গাটাতেও বিজেপির ইন্টারফিয়ারেন্স খুব বেশি হচ্ছে, বাট আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। কোথাও না কোথাও বিচার হবে, এটা আমি বিশ্বাস করি, অন্তত আর কোথাও না হলেও জনগণের কাছে হবে। কৈফিয়ত তাদের কাছে যাইতে পারছেন না যারা দেশ বেচে দিয়েছে পুরো। গ্যাসের এত দাম বাড়ালেন, টাকাগুলো গেল কোথায়? যখন দাম কমলো পেট্রোলের, তখন আপনারা বাড়ালেন বারবার করে, সে টাকাগুলো গেল কোথায়? এখন তো মুড়ি প্যাকেট কিনতে গেলেও জিএসটি দিতে হয়। আমাদের প্রাপ্য টাকা আমাদের দেন না। এখন তো একটাই ট্যাক্স, জিএসটি। সব টাকাটা তুলে নিয়ে যাচ্ছেন রাজ্য থেকে, অথচ রাজ্যের ভাগের টাকাটা আপনারা দিচ্ছেন না। আমরা তো ভিক্ষা চাইছি না, আমরা আমাদের প্রাপ্যটা চাইছি। সেখানে আমি মিট করে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গেলে বিজেপির লোকাল এই সমস্ত ধিতাং ধিতাং করে নাচে যেগুলো, সেগুলো বলে বেড়ায়, ধাই কিরিকিরিগুলো, সেগুলো বলে বেড়ায় আমি সেটিং করতে গেছি। আমি শুধু বলি, আমি সেটিং করলে না, আমাকে সেটিং করার জন্য অনেকে বসে থাকে, আমি সেটিং করি না। কারণ হচ্ছে আমি এ কাজে ফিটই নই। আমি নিজেকে যেখানে ফিট করতে পারি না, আমি সেখানে কি করে সেটিং করব? আর আমি সেটিং করতে পারিনি বলেই তো সিপিএমের 34 বছরে অনেক কংগ্রেস নেতাও মাথা নত করে দিয়েছে, আমি করতে পারিনি। তাই আমার মাথা থেকে পা, চোখ থেকে ব্রেন, এমন কোনো জায়গা নেই যেটা ক্ষত বিক্ষত নয়, যে মারেনি। আর বিজেপি যান না, গিয়ে খোঁজ নিন রাজস্থানে কি হচ্ছে, সরি মধ্যপ্রদেশে কি হচ্ছে, ইউপিতে কি হচ্ছে। যেখানে যেখানে তারা ক্ষমতায় আছে কি হচ্ছে, কোনো মানুষ বিচার পায়? রোজই তো বিলকিস কাণ্ড হচ্ছে। বিলকিস বানু কাণ্ড তো একটা নয়, কিষানদের আন্দোলনেও গুলি চালিয়ে দিয়ে মারা হচ্ছে, সে মন্ত্রী তো গ্রেপ্তার হয় না। সুব্রত মুখার্জি মারা গেলেন, বলুন তো, যখন ছবিটা দেখি না লজ্জায় লাগে আর আটকে উঠি। যে লোকটা দীর্ঘদিন ধরে রাজনীতি করে, সব রাজনীতিবিদ খারাপ নয়, এখনো মনে রাখবেন, সব রাজনীতিবিদ খারাপ হলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো মানুষ আসতেন না রাজনীতিতে, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মানুষ আসতেন না। অনেক রাজনীতিবিদ খারাপ নয়, হ্যাঁ, সব জায়গাতে আবার সবটা ভালো নয়।
0.1% খারাপ তো সব জায়গায় থাকতে পারে, আপনাদের সাংবাদিকদের মধ্যে নেই? আপনারা আমাদের পরিবারের সব হিসেব চাইছেন? আমরা তো হিসেব দিই ইলেকশন কমিশনকে, আমরা তো ইনকাম ট্যাক্স দিই। আমি তো সেদিনকে বইয়ের রয়্যালটির যে টাকা, আর কোনো মাইনে তো আমি নিই না। আমি তো প্রায়, আপনারা একটু কাউন্ট করে দেখুন না ভারতবর্ষে কেউ করেছে কিনা। আমি যে 12 লক্ষ টাকা, আমি যে 1 লক্ষ টাকা করে প্রতি মাসে পেনশন পাই, 7 বছর এমপি ছিলাম, এই 7 বার পার্লামেন্টের। 2, আমি অ্যাজ এ চিফ মিনিস্টার সব কিছু নিয়ে নিশ্চয়ই 3-3.5 লক্ষ টাকা হবে। 12 বছর 1 পয়সাও নিইনি, কোনোদিন 1 পয়সা চায়ের পর্যন্ত পয়সা নিইনি। কত কোটি টাকা হলো? অন্তত 5-6 কোটি টাকা তো হোয়াইট মানি হবে, যে মানি আমি আমার প্রাপ্য, আমি সরকারি হিসেব থেকে পাই সরকার থেকে, কিন্তু আমি নিইনি। আর আপনাদের কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে যে আমার রংটা কালো না, আমার রংটা আলো। যাদের রং কয়লা তারাই বেশি কয়লা কয়লা করে। কেন সামলাতে পারেন না? পরপর বিএসএফ কতজনকে গুলি করে মারলো, মহিলাদের ধর্ষণ করলো, এরাই তো দায়িত্বে ছিল। সিআইএসএফ তো দায়িত্বে, সিআরপিএফ তো দায়িত্বে, এসএসবি তো দায়িত্বে। সব টাকা দিল্লিতে নিয়ে যাবে এরা ট্রাঙ্কে করে করে, আর দোষ হবে আমাদের। বাবা, কতদিন মানুষকে ভুল বুঝিয়ে রাখবেন? যে কোনো, শুনুন, আমি অনেক ঘটনা জানি, আমি অনেক মিনিস্ট্রিতে কাজ করেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে কোনো এজেন্সিকে দিয়ে কোথাও কিছু লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে, বা শো করবে, বা কাউকে বদনাম করবে, ওদের 1 সেকেন্ড টাকা লাগে, 1 সেকেন্ড টাইম লাগে। ওদের ইলেকশনের টাকা যায় কিসে? ডিস্ট্রিবিউশন হয় কোথার থেকে? কে ওদের হয়ে কোর্টে প্রতিদিন যোগাযোগ রাখে? কেউ কেউ আবার ড্রাফটও করে দেয়। সবাই হয়তো সমান নয়। আমি তো এখনো বলছি বিচার ব্যবস্থায় শেষ জায়গা, যেটা বিশ্বাস করি বলে এখনো মনে করি যে বিচারের জায়গাটা যেন ফুরিয়ে না যায়। আমি অবশ্য আমাদের দলের লোকেদের বলতে বারণ করেছিলাম, আমি আজকে একটা কাজ করেছি, এবং আমি মনে করি যে কাজটা করে আমি আমার প্রতি আমার কর্তব্য পালন করেছি। আমি একটু আউটস্পোকেন লোক ছোটবেলা থেকেই। আমার বাবা আমাকে বলতো তুই বড্ড বেশি আউটস্পোকেন, কিন্তু আমি বাবার সেই কথাটা রাখতে পারিনি। আমি গত পরশুদিন দেখেছি একটি টিভি চ্যানেলে সারাক্ষণ দেখানো হয়েছে কোর্টে একজনকে কেস করেছে। আর কেস তো যে কেউ করতে পারে। মামলাটা কি হয়েছে, শুনানি হয়েছে, ফাইনাল রিপোর্ট বেরিয়েছে, তথ্য দিয়েছে, আমাদের পক্ষ থেকে কেউ আর্গুমেন্ট করার সুযোগ পেয়েছে না। কিন্তু আপনারা টিভিতে কি করলেন? মমতা ব্যানার্জি পরিবারের নামে এই অভিযোগ, ওই অভিযোগ, সরকারি জায়গা দখল করেছে তার অভিযোগ। আমি আজকে ক্যাবিনেট কমিটি অন স্ট্যান্ডিং ইনফ্রাস্ট্রাকচার যে কমিটি, তাতে আমার চিফ সেক্রেটারি ছিল, হোম সেক্রেটারি ছিল, ফাইন্যান্স সেক্রেটারি ছিল, ল্যান্ড সেক্রেটারি ছিল, এবং অনেক মিনিস্টারও ছিল। আমি চিফ সেক্রেটারিকে একটা দায়িত্ব দিলাম। আমি বলতে আমার খারাপ লাগছে, বাট আমি অলওয়েজ নির্ভীক এসব ব্যাপারে। কেন আপনারা চ্যানেলে সেদিনকে দেখালেন সারাদিন ধরে যে আমার কোনো স্থাবর বা অস্থাবর কি সম্পত্তি, কী সব স্থাবর অস্থাবর বুঝিও না, কারণ বুঝবার প্রয়োজন পড়েনি কোনোদিনও যে আমরা গভর্নমেন্টের জায়গা দখল করে আমি বা আমার পরিবারের কেউ বসে আছে। পরিবারে কে কোথায় আছে আমি জানি না, তাদেরটা তাদের এভিডেন্স তাদের কাছ থেকে আপনারা গ্রহণ করবেন। এবং আমার নিজের নলেজে নেই, কারণ আমরা যে এরিয়াটাতে থাকি সবাই বড় বড় হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরা হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বড় ফ্যামিলি। সেই এলাকাটাই হচ্ছে রানী রাসমণির জায়গা, এবং এটা হচ্ছে ঠিকা টেনেন্সি। আমরা প্রত্যেকে কিন্তু ঠিকা প্রজা, নিজস্ব জমিও নয়। আমি বলেছি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়ে, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, সবার কে রেখে, যে আমি এটা দেখেছি কোনো একটা চ্যানেল বলেছে
এবং কেউ কেউ এগুলো নিয়ে আলোচনা করছে টিভিতে। আমার নলেজে নেই, বাট যদি আপনারা তদন্ত করে দেখেন এই ধরনের কোনো জমি আমি সরকারিভাবে কোথাও থেকে নিয়েছি বা কিছু করেছি বা কাউকে পাইয়ে দিয়েছি, আমি আপনাদের কাছে বলবো ইমিডিয়েট তদন্ত করে বুলডোজার দিয়ে উড়িয়ে দিন। আমার কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আমি তাদেরও জিজ্ঞেস করেছি আপনাদের কাছে কোনো তথ্য আছে? তারা বলেছেন আমরা জানি না এসব। কিন্তু আমি নিজের কাছে ক্লিয়ার থাকার জন্য অন্তত ওপরে যখন যাব, আমার একটা বই আছে, আমি লিখেছিলাম তোমার জন্ম কবে, তে জন্মায়নি তো, যেদিন মৃত্যু হবে সেদিন আমার জন্ম হবে। তাই নতুন করে জন্ম যখন আবার নেব তখন অন্তত ভাববো এই ধরনের নিকৃষ্টতম রাজনীতি জানলে আমি নিজেও আগে রাজনীতিতে আসতাম না। কিন্তু এখন আমি এসে গেছি, এখন মামাটি মানুষের কাজ আমায় করতে হয়, না করলে এই কাজগুলো তো সব বন্ধ হয়ে যাবে। আপনারা কি মনে করেন আমি কিছু স্বার্থের জন্য রাজনীতি করি? আমি যে চেয়ারটায় বসে থাকি স্বার্থের জন্য বসে থাকি? ওটা সাধারণ মানুষের চেয়ার, সাধারণ মানুষের কাজ করার জন্য। সাধারণ মানুষ যেদিন চাইবে না আমি সেদিন থাকবো না। আই ডোন্ট কেয়ার এনিথিং। আপনারা জানেন রেল মিনিস্ট্রি আমি একদিনে 1 ঘন্টায় ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, সাথে শুধু আমার কাঁধের ঝোলা ব্যাগটা ছিল। আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রিও ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। যেদিন আমি মনে করবো সত্যি জেনুইন, ছেড়ে দিয়ে চলে যাব। আমি সেই জন্য তো নতুন জেনারেশন তৈরি করছি, আগামী দিন আসবে সবাই। আমি তো আর চিরকাল বাঁচবো না। কিন্তু এখনও জেনে রাখবেন আমার মনটা সেই স্টুডেন্টদের মতোই আছে। আমি নিজেকে স্টুডেন্ট ভাবতে ভালোবাসি। আমি এখনও মনে করি আই এম এ লার্নার। প্রতিদিন শিখি, প্রতিদিন আরও শিখতে চাই। কাজে এইভাবেই জীবন চলবে যতদিন জীবন থামবেন না। কাজে যারা এসব বলে বেড়াচ্ছেন, মমতা ব্যানার্জি বই লিখলে খুব হিংসে হয়, হাম্বা ডাম্বা নিয়ে আমাকে ইনসাল্ট করেন। বাচ্চারা কি বোঝে? বাচ্চাদের বইগুলো এরকমই হয়। বাচ্চাদের সাথে মিশতে গেলে শিশু মন নিয়ে জন্মাতে হয়, মনটা শিশুর মতো হবে। তা নাহলে আপনি লিখবেন কি করে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, এসব কবিতাগুলো এই জন্যই লেখা হয়েছিল। আমি কারোর দয়া এসব করি না। আমি ক্লাস 5ম শ্রেণী থেকেই লিখি। আমাকে নিয়ে ব্যঙ্গ করে অনেক সোশ্যাল নেটওয়ার্কে, ইউটিউবে সিপিএম করে, কংগ্রেস করে, বিজেপি করে, অনেক বাদরামো করে, চূড়ান্ত। কিন্তু তারা বাদরামো করে বলে আমি করব না। তার কারণ আমি যদি একটা ছবি আঁকি আপনার আপত্তি কি? আপনিও আঁকুন না, আমি আপনাকে এনকারেজ করে দিয়ে আসবো। আমি তো শিখিনি। হাতে কলম পড়লে আমি কি করতে পারি? হাতে তুলি পড়লে আমি কি করতে পারি? আর এর জন্য আমি পয়সাও নিই না। 1 পয়সা আজ পর্যন্ত আমার অ্যাকাউন্টে জমা পড়েনি। যা পেন্টিং করেছিলাম, 2বার এক্সিবিশন করেছিলাম, সবটাই দিয়ে দিয়েছি। এমনকি 1 কোটি তো রাজ্য সরকারকেই দিয়ে দিয়েছি, 20 লাখ টাকা তো গভর্নরকেই দিয়ে দিয়েছি, কয়েক লক্ষ টাকা তো স্প্যাস্টিক সোসাইটিকে দিয়ে দিয়েছি। কই সেগুলো তো একবারও বলেন না। 1991 সালের পর থেকে আমি কোনোদিন পার্লামেন্টে এক্সিকিউটিভ ক্লাসে চড়িনি, প্লেনে ইকোনমি ক্লাসে চড়েছি। এক্সিকিউটিভ ক্লাসে চললে টিএডিএতে প্রায় 10,000 কোটি টাকা করে প্রত্যেকটা ট্রাভেলে আমি লস করেছি। কেউ তো বলেননি কোনোদিনও। নাই বা বললেন, যেটা বলার সেটা বলবেন না, যেটা না বলার সেটা বলবেন। আমি গান লিখলে অনেকে আবার ব্যঙ্গ করে, তো আপনাকে লিখতে কে বারণ করেছে? আপনি লিখুন না। আপনাকে লিখতেও কেউ বারণ করেনি, গাইতেও কেউ বারণ করেনি। আমার যদি ক্রিয়েটিভিটি আমাকে এনকারেজ করে টাইম পেলে, আমি তো টাইম পাই না, টাইম পেলে যদি আমাকে আমার ক্রিয়েটিভিটি এনকারেজ করে টু ডু সামথিং। আমার তো তৃণমূল কংগ্রেস সরকার, তৃণমূল কংগ্রেস মানুষের পরিবার, এছাড়া তো আমার নিজস্ব পরিবার নেই। তো আমার অন্য কাজ, আমাকে রান্না করতে হয় না, করতে আমি খুব ভালোবাসি,
অন্তত একটা বউ আসে, অভিষেকের মা আমাকে দেখে দেয়, আর তো সব আলাদা আলাদা থাকে, ও থাকে আলাদা, কিন্তু খাবারটা দিয়ে যায়। ও নিজেও খুব অসুস্থ কোভিড হওয়ার পরেও তবুও দেখাশোনা করে, এটুকুই পাও না। আমাদের মিট হয় পরিবারের রাখি বন্ধনের দিন, শুধু ওদের নয়, ববি টবিদের সবাইকেই আমি দিই। আমি একটা সর্বধর্ম সমন্বয় করি। ভাই ফোটার দিন দেখা হয়, আমার দেখা হয় কবে? কালী পুজোয়। বাড়িতে আমার কালী পুজো হয় দীর্ঘদিন ধরে, দুর্গা পুজোয় দেখা হয়। ভাইদের সাথে দেখা হয় না, বউদের সাথে আমার বেশিরভাগ, তাদের সাথে আমার আড্ডা মারা হয়। আর তাদের ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ শিকাগো ইউনিভার্সিটিতে কাজ। আমি এসব নিয়ে আমার টাইমটা কখন বলুন? আমি ওদের কথা ভাববো, নাকি কার গ্রামে একটা রাস্তা তৈরি করার প্রয়োজন সেটা ভাববো? আমি ওদের কথা ভাববো, না এই কনস্টেবলগুলো মেনটেনেন্স অ্যালাউন্স পায় না, এদের মনে একটা দুঃখ আছে, বলতে পারছিল না, তাদের কথাটা ভাববো? আমি এদের কথাটা ভাববো না কদিন আগে আমার একজন সাংবাদিক বন্ধু মারা গেল, মাত্র অল্প বয়স, 34-35 বছর বয়স, তার ফ্যামিলিটার কথা ভাববো? যদি প্রয়োজন হয় আমার বলবেন, তার ফ্যামিলিতে যদি কেউ থাকে কাজ করার মতো। চিন্তা নেই, সব চাকরিতে টাকা নেয় না কেউ, আর সব চাকরি টাকা দিয়ে হয় না, সব বাজে কথা। কিছু কিছু জায়গায় কোনো কোনো বদমাস লোক আসে, অনেকে তো সিএমওতে কাজ করি বলে লোককে ফোন মারে, সেগুলো তো ধরেছি, অনেক অ্যারেস্ট করেছি। এরকম বদমাস লোকের সংখ্যা তো কম নেই পৃথিবীতে। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট জালিয়াতি করছে, আপনার এটিএম ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, সবাইকে কি সবার সাথে তুলনা করলে চলে? এটা কি সবাই করে? সবাই করে না। কাজেই মনে রাখতে হবে, চাকরি দেওয়ার ক্ষমতা আমার আছে অন্যভাবেও, আইন না ভেঙেও। আমরা নিজেরা অ্যাজ এ মিনিস্টার 3টে করে চাকরি পাই আমার একটা ডিপার্টমেন্ট অনুযায়ী, যাকে আমি বছরে এবং 10,000 টাকা প্রথম পায় 1 বছর, তারপরে গ্রুপ ডিতে ফাইনাল হয়ে যায়, পরে তারা গ্রুপ সিতে যাদের কোয়ালিটি আছে সেটা অ্যাপ্লাই করে। আমাদের মিনিস্টারদেরও আছে এটা। আর আমি মনে রাখবেন, এই যে রামপুরহাটে বকটুইতে 10 জন না 11 জনকে দিয়ে এলাম চাকরি, সব আমার কোটা থেকে দিয়েছি, আমার নিজস্বতা থেকে দিয়েছি। এই তো আজকেও একজন ভদ্রমহিলা আসবে, যার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, যেন বলছি ওরও যদি প্রয়োজন হয় ফ্যামিলি, নিশ্চয়ই আমায় বলবেন, এতে কখনো শঙ্কিত বোধ করবেন না। এটা আমি করলে আমি নিজে দেখেন তো, যদি কোথাও কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ জলে ডুবে মারা যায়, কেউ রাস্তায় করে মারা যায়, সবসময় মন কাঁদে। আমি কাউকে না কাউকে পাঠিয়ে তাকে সবসময় হেল্প করার চেষ্টা করি, এইটাই আমার মাথায় ঘোরে। এ সম্বন্ধে মানুষ যত তার প্রত্যাশা আমার কাছে করবে, আমি খুশি হব। পুজোর পরে আবার দুয়ারে সরকার হবে, তখন আবার আপনাদের বলবো। কালকে দেখা হবে মিছিলে, আপনারা যারা মিডিয়া থাকবেন তাদের জন্য আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট করে দেবে, যতটা পারবে আপনারা একটু কোঅপারেশন করবেন। কারণ যারা কালকে মিছিলে আসবে তারা তো অর্গানাইজড ফোর্স তো নয়, যে মিছিলে যারা হেঁটে অভ্যস্ত, অনেকে আছে তারা হয়তো কোনোদিনই মিছিলে হাঁটেনি, কিন্তু কালকে ক্লাবের ব্যান্ড নিয়ে আসবে। কাজেই সকলকে সহযোগিতা করবেন, এইটুকুই আমার বলার। থ্যাংক ইউ সো মাচ। এবং চাপ দেওয়া হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে। আমাদের কলকাতা টিভির অফিসে প্রায় 80 ঘন্টা ধরে এরকম ওয়েট চলেছে, এবং কথা না শোনা বলে তারা নিজেরা পিসিআরে বসে দেখেছে যে কিভাবে কি খবর চালানো হবে না হবে, সেগুলোকেও তারা দেখেছে বসে বসে। তাহলে এর মধ্যে সংবাদ মাধ্যম করবে না? সংবাদ মাধ্যম তো চিরকালই নির্ভীক সাংবাদিক আমরা দেখিনি বরুণদাকে, আমরা গৌর কিশোর ঘোষকে দেখিনি, আমরা অশোক দাশগুপ্তকে আজও দেখিনি সে কলম লেখে। যার নির্ভীকতা আছে না, তার মনটাকে নির্ভীক করে দাঁড় করাতে হবে। আমাদের যারা ইনকাম ট্যাক্স যাকে চার্টার ফার্ম, আপনারা জানেন তার বাড়িতে 72 ঘন্টা না 96 ঘন্টা ডেট করেছে, গিয়েই বলো যে বলো তৃণমূলের কি আছে, আর নেই তো কোত্থেকে দেবে? সবাইকেই তাই করছে। সাংবাদিকদের তো কয়েকদিন আগেও তো একটি ছেলে চাকরি ইন্ডিয়া টুডে থেকে খেয়েছে, সে একটু বিরুদ্ধে কিছু লিখেছিল মোদী বাবুদের। এইরকম চাকরি অনেকেরই খেয়েছে।
কৌস্তবের কি আছে না আছে আমি জানি না। কলকাতা টিভি কিন্তু একটা বড় রোল প্লে করেছে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময়, আমি জানি, এবং অনেক নির্ভীক ছেলে মেয়ে সেখানে আছে, এবং কৌস্তব নিজেও যথেষ্ট লড়াকু, ও তো পলিটিক্স করে না, আমি যতদূর জানিও যথেষ্ট লড়াকু। অনেক সাংবাদিক আছে যারা মাথা বিকিয়ে দেয়, আবার অনেক সাংবাদিক আছে যারা মাথা বিকিয়ে দেয় না। বলুন তো, একটা মালিক বিজনেস করবে তার জন্য সে মাথা বিকিয়ে দেবে, তাহলে সে সংবাদ মাধ্যম কেন বলছে? তার তথ্য কোথায়? কেন সে বলবে সূত্র? একটা ছবি দেখাবে, দেখিয়েই বলবে এটা কিন্তু আমাদের পরীক্ষা করা হয়নি, এটা সূত্র বলছে, অমুক সূত্র বলছে, অমুক তথ্য বলছে। তাহলে আমরাও একটা করে ভিডিও করে ছেড়ে দিই, কোন কোন সংবাদ মাধ্যমের কে কে কোথায় কোথায় বিদেশে গেছে, কার কার চিটফান্ডের টাকায় বা কোন কোন ব্যাপার আছে দিই। আমি হলে আপনি নয় কেন, আর আপনি হলে আমি নয় কেন? সত্যতা যাচাই করুক, কে কোথায় দাঁড়িয়ে আছেন। আপনাদের উপরে তো ইন্ডিভিজুয়াল আমার কোনো ব্যাপার নেই, এটা তো মালিকদের দেওয়া নেওয়া, মালিকদের ব্যবসার সূত্রে দেওয়া নেওয়া। সব মালিককেই থ্রেট করে, আর একটা করে লোক গিয়ে আরএসএস এর নাম করে, আরএসএস এত খারাপ ছিল না, এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখন ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে ওইভাবে করে না সাপোর্ট, তারাও একদিন বাঁধ ভাঙবে। আজকে আমি আপনাদের আবার বলি, একটা করে লোক রেখে দিয়েছে বিজেপির প্রত্যেকটা সংবাদপত্র চ্যানেলে, কি বলবে সকাল থেকে উঠে সে বসে বলে দেয়, এবং সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। কিন্তু আমাকে দিয়ে তো এটা সম্ভব নয়। আপনি আমাকে দেখালেন আর না দেখালেন, আমার তো কণ্ঠ আছে, হাতে মাইক্রোফোনও আছে, আমার পাবলিক আছে, আমি আমার কণ্ঠ আকণ্ঠ বলেই যাব। আমার বলবার অধিকার আছে, এটা আমার অধিকার। আপনার বলবার অধিকার আছে আমাকে কালিমা লিপ্ত করা, আর আমার অধিকার আছে এটুকু বলবার যে সেটা মিথ্যে মিথ্যে মিথ্যে। থ্যাংক ইউ। আর ভাই এখন মিটিং আছে।